গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। 1993 সালে আজকের দিনে কলকাতার ধর্মতলায় ভোটার কার্ডের দাবিতে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেসের কর্মী প্রাণ হারান। নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে উনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ মানুষের সমাবেশে এই শহীদ তর্পণে। এই দিনটি আপনারা মনে রাখবেন। গত 33 বছর ধরে 1993 সাল থেকে শুরু করে গত 33 বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে, মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, 13টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন, অনেক সংগ্রাম পেরিয়ে, অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 94টা, ভালো করে শুনুন, আমার বক্তব্য শুনতে হবে আপনাদের, কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন। মনে রাখবেন, আমাদের সরকারের 94টা স্কিম আছে, সামাজিক স্কিম, যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে, যাতে সবুজ সাথী আছে, যাতে কন্যাশ্রী আছে, যাতে শিক্ষাশ্রী আছে, যাতে সবুজ শ্রী আছে, যাতে কৃষক বন্ধু আছে, যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে, যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে। খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় 9 কোটি মানুষকে আমরা, এটা মাথায় রাখবেন। প্রতি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পায়, এটা মাথায় রাখবেন। এবং মাথায় রাখবেন যে আমরা কলকাতার ধর্মতলায় ওই দিন শহীদ হয়েছিলেন হুগলি চুঁচুড়ার অসীম দাস। অসীম দাসকে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। আজ ঐতিহাসিক 21শে জুলাই 1993 সালে এই দিনে কলকাতার ধর্মতলায় ভোটার কার্ডের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান কংগ্রেসের 13 জন যুবক। সেই স্মৃতিতে প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। আজ সপ্তাহে প্রথম দিন হওয়া সত্ত্বেও ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর সহ হুগলির বিভিন্ন স্টেশন থেকে সকাল থেকেই তৃণমূল কর্মীদের ঢল নামে কলকাতার উদ্দেশ্যে। চুঁচুড়া স্টেশন থেকে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব মিত্রর নেতৃত্বে শতাধিক কর্মী ও সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। ছিলেন যুব শহর সভাপতি তন্ময় রায়। একই সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বহু কর্মী চুঁচুড়া থেকে যোগ দেন। রায় হুগলি স্টেশন থেকে তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী ও অন্যান্য কর্মীরাও কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাউন সভাপতি সঞ্জীব মিত্র, নির্মাল্য চক্রবর্তী ও বিধায়ক অসিত মজুমদার শহীদ দিবসের গুরুত্ব ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। এবং 21শে জুলাই শহীদ দিকে রওনা দিয়েছি। আজকে এই জনসভায় বিভিন্ন মানুষ যেমন যোগদান করেছে, শহর তৃণমূল কংগ্রেস এবং যুব কংগ্রেসের তন্ময় সেও আমার সঙ্গে আছে। তো আমরা
গোটা টাউন থেকে প্রায় 4000 করে আমরা ধর্মতলা সভায় আমরা উপস্থিত হই। অবশ্যই উৎসাহ পায়, কর্মীদের সাথে এমএলএ যাচ্ছে, উৎসাহ পাচ্ছে। আর আমার মনের স্যাটিসফ্যাকশন, আমি যেভাবে 93 থেকে গেছিলাম 2025-এও সেইভাবে যাচ্ছি। আজকে আপনারা জানেন যে আমাদের শহীদ দিবস, আর এবারের শহীদ দিবস শহীদ তর্পণ দিবস বিশেষ তাৎপর্য বহন করছে, কেননা আপনারা জানেন যে আগামী বছর 26-এ আমাদের বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগামী শেষ শহীদ দিবস। এই শহীদ দিবস আমরা শহীদ শুধু স্মরণ করি না, শহীদ তর্পণ করি। আগামী দিনের বার্তা, শহীদ দিবস হচ্ছে আমাদের লড়াই। আজকে আমাদের হুগলির মোড়ে যে মধ্যাঞ্চল পার্টি অফিস আছে, সেখানে আমাদের যে 13 জন শহীদের মধ্যে যে একজন শহীদ ছিল, আপনারা জানেন যে 1 নম্বর ওয়ার্ডের ঝাপপুকুরের, তার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে আমাদের কর্মসূচি শুরু করছি। এবং আগামী দিনে কী বার্তা আমাদের সুযোগ্য সেনাপতি দেন, আমাদের সুপ্রিমো দেন, সেই মতো আমরা পদঙ্ক অনুসরণ করে আগামী দিনে আমরা ছুটি। এদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী কর্মীদের নিয়ে হুগলি স্টেশনে আসেন, সকলকে জল ও বিস্কুট প্রদান করেন। কলকাতার উদ্দেশ্যে যাওয়ার আগে কি জানাচ্ছেন শুনবো। আজ আমরা সকলে মিলে একত্রিত হয়ে ধর্মতলায় শহীদ স্মরণে যাচ্ছি। সেই 1993 সালের যে 13 জন টর্চারে যুবককে হত্যা করা হয়েছিল, তার প্রতিবাদে যে শহীদ স্মরণ, তার জন্য আমরা আজ সকলে মিলে ধর্মতলায় যাচ্ছি। সব আসছে এক এক করে, আমাদের নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে। আমরা চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আমরা ধর্মতলার সভায় যোগদান করি। অন্যদিকে চুঁচুড়া স্টেশন থেকে পোলবা দাগপুর ব্লকে তৃণমূল নেতা প্রশান্ত গোল কর্মীদের নিয়ে ট্রেনে করে চুঁচুড়া স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কর্মীদের নিয়ে উনি আজকের দিনের প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। আজকে 21শে জুলাই শহীদ দিবস, আমরা সকলে মিলে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যেসব শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্য এই যে মমতা ব্যানার্জি শহীদ স্মরণ, এই শহীদ স্মরণ আমরা সবাই মিলে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। ব্লক থেকে আমরা সবাই যাচ্ছি। ডানকুনি টোল প্লাজা শ্রমিকবৃন্দের উদ্যোগে ও সুরজিৎ শীল নেতৃত্বে আয়োজিত স্বাস্থ্য শিবিরটির পরিদর্শন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী সুবীর মুখার্জি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। 21শে জুলাইয়ের আদর্শে জনসেবার অঙ্গীকারের আরও এক ধাপ এগিয়ে গেল। ডানকুনি স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রসঙ্গে বিধায়ক তপন দাশগুপ্ত কি জানাচ্ছেন শুনবো। আমি দেখেছি 5 লাখ লোক গেছে। আমার মনে হয় যে হাওড়া ব্রিজ স্টপ করতে পারবে। সে জুলাইটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আর এবছর যা হয়েছে প্রচুর লোক। আমি কৌশিককে ধন্যবাদ জানাচ্ছি, কৌশিক এখানে ইনকাম করেছে। ও যখন ছাত্ররা দিয়ে তখন দিয়েই করছে, এবছরও করেছে, বেচা ওখানে করেছে। 26-এ নির্বাচন রয়েছে, তার জন্য কি এত মানুষের শোনার অপেক্ষা? অ্যাকচুয়ালি তো 21 টাইম হলো না, আমাদের কাছে সেন্টিমেন্ট। হুগলি থেকে সৌমিত্র সিনহা, অভিষেক গুপ্তা, পানু পালত ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অন্যান্য জেলার সঙ্গে বর্ধমান ও জামালপুরের তৃণমূল কর্মীরা জলপথ ও স্থলপথের কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশে যোগ দিলেন। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেগ, সেই আবেগের বশে বহু তৃণমূল কর্মীরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। টোল প্লাজায় দেখা গেল অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক বাসে যাচ্ছেন। অতি উৎসাহী কিছু তৃণমূল সমর্থক বাসের ছাদে চেপে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিষয়টি সামনে রেখে আউশ গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন কর্মীদের বাসের ছাদ থেকে নেমে বাসের ভিতরে যেতে বলছেন। তিনি বলছেন, তৃণমূল কর্মীরাই দলের সম্পদ। কোন কর্মী যাতে কোনোভাবে আহত, অসুস্থ, ঘটনাগ্রস্ত না হয় তার জন্য সকলকে হাত জোর করে বলছেন সবাই সাবধানে যান। এই মুহূর্তে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলায় এই মুহূর্তে প্রায় 1500 আপ বাস প্লাস 700-800 ছোট গাড়ি। এবারে যা তথ্য আছে ব্লক ওয়াইজ, সেগুলো ছাড়াও আরও বেশি হয়েছে। এখনো পর্যন্ত এই তথ্য আমাদের কাছে আছে, প্রায় 1 লক্ষের উপর মানুষ পূর্ব বর্ধমান জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে, সমস্ত রেকর্ড ছাপিয়ে।
এবারে কলকাতায় যে ভিড় হবে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে, এটুকু বলতে পারি। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বার্তা দেবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বার্তা দেবেন। দেখুন, 26-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই 21শে জুলাই 21শে জুলাই শহীদ স্মরণের প্রস্তুত কলকাতা ও জেলাগুলি। পূর্ব বর্ধমান থেকে রওনা 1500-রও বেশি বাস। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের ঢল নামছে কলকাতা ধর্মতলায়। একদিকে যেমন রাজ্যের রাজধানী সকাল থেকেই সাজো সাজো রব, অন্যদিকে তেমনি জেলাগুলিতেও উৎসব মুখর পরিবেশ। সকাল থেকেই চারদিকে এক অন্য আবহাওয়া তৈরি হয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় 1500-রও বেশি বাস ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজপথ জুড়ে শহীদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে জনস্রোত সামলাতে ও আগতদের সহায়তা করতে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ছৌগ্রামে। সকাল থেকে সেই কেন্দ্রে তদারকি রয়েছেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান। তৃষ্ণা মেটানোর জন্য পানীয় জল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ নানা রকম সহযোগিতা দিচ্ছেন তারা। এ বিষয়ে মেহমুদ খান কি জানাচ্ছেন শুনবো। চলো, সেখানে আমাদের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, যাদের আবেগ আজকে তারা আমরা সকলে পৌঁছেছি। আমাদের গোলসির ব্লক সভাপতি আছেন, এর আগে আমাদের সুভাষবাবু ছিলেন, আমাদের সভাধিপতি পশ্চিম বর্ধমানের উনি ছিলেন, গতকালকে আমাদের জেলা সভাপতি কবিতা ছিলেন, আমাদের গোলসির আমাদের নেপাল ঘরুই, আমাদের নিশিত মালিক, আমাদের অলোক মাঝি, সকলে মিলে এখানে যাওয়ার পথে একবার দর্শন করে যাচ্ছে। এখানে জল, মেডিকেল টিম এবং যে কোনো সময় অ্যাম্বুলেন্স, যে কোনো সময় আমাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে আছি। সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় তার জন্য দল প্রত্যেকটা সময় আমরা সহায়তার জন্য দাঁড়িয়ে আছি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের উদ্দেশ্য প্রণোদিত কুৎসার প্রতিবাদে পথে নামল বর্তমান প্রাক্তন ছাত্র থেকে অভিভাবকরা। কানাইলাল বিদ্যা মন্দির চন্দননগর শহরে ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ দিন। কানাইলাল বিদ্যা মন্দিরে গর্বিত ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ একসাথে মিলিত হয়ে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল আয়োজন করেন। এই মিছিলে মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মহাশয়ের প্রতি সম্পূর্ণ আস্থা ও শ্রদ্ধা প্রকাশ করা এবং ওনার বিরুদ্ধে ছড়ানো উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও কুৎসার তীব্র প্রতিবাদ জানানো। কানাইলাল বিদ্যা মন্দিরের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় দীর্ঘদিন ধরে নিষ্ঠা
সততা ও শিক্ষার প্রতি গভীর প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠা পরিচালনা করে আসছেন। তার প্রশাসনিক দক্ষতা, ন্যায়পরায়ণতা এবং ছাত্রদের প্রতি পিতৃসুলভ মমতা তাকে শিক্ষা সমাজ এবং ছাত্র সমাজে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। দুঃখজনকভাবে সম্প্রতি কিছু অজ্ঞাতসাধ্য মহল প্রধান শিক্ষক মহাশয় সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও মনগড়া কুৎসা রটাতে শুরু করে। এই অপচেষ্টা শুধুমাত্র একজন সৎ শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা নয়, বরং পুরো বিদ্যালয়ের ভাবমূর্তিকেই কলঙ্কিত করার প্রয়াস। এই পরিস্থিতিতে কানাইলাল বিদ্যা মন্দিরের সমস্ত শিক্ষক এবং ছাত্ররা চন্দননগরে বিভিন্ন রাস্তায় এক শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের অংশ নেন। ওনার ব্যানার, ফেন্সস্টোন ও স্লোগানের মাধ্যমে স্পষ্ট বার্তা দেন। আজকে আমরা আমাদের শতাব্দী প্রাচীন চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরের মাননীয় প্রধান শিক্ষক সুব্রদীপ হালদার ইংলিশ সেকশনের যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেভাবে যে ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই প্রধান শিক্ষকের 20 বছরের কেরিয়ার, যিনি একটা জাতীয় পুরস্কার পেয়েছেন, যিনি পিএইচডি করেছেন অল থ্রু ফার্স্ট ডিভিশন, যিনি গত 20 বছর ধরে সেবা করেছেন ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্ককে বজায় রেখে এবং এই স্কুলে 400-রও বেশি ছাত্র তৈরি করে আজকে বাড়িয়ে আজকে 1800 মতো ছাত্র বেড়েছে। তার মতো সঙ্গীতজ্ঞ, গানেরও ভালো শিল্পী, সংস্কৃতি মনা একজন, তার স্ত্রী শিক্ষক, তার মা শিক্ষক এবং পরিবারে তারও একটি 6 বছরের শিশু রয়েছে। সেই অবস্থায় শুভ্রদীপের এই গ্রেপ্তারকে আমরা মানতে পারছি না। এবং হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবিতে মিছিল, সিপিআইএম এর লিবারেশনের। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে আইন প্রণয়ন করতে হবে। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় রাজ্যের বিশেষ দপ্তর খুলতে হবে। বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর উড়িষ্যা সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নির্যাতন বন্ধ করতে হবে। এই সমস্ত দাবিতে বইচিতে মিছিল সংগঠিত করল সিপিআইএম এর লিবারেশন। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সজল অধিকারী, জেলার নেতা মুকুল কুমার, সুভাষিস চ্যাটার্জি প্রমুখ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিউটি পার্লার কোর্স নিয়ে প্রতারণা, ব্যাপক অশান্তি বৈচিগ্রাম পঞ্চায়েতে। টাকা নিয়েও বিউটিশিয়ানের কোর্স না করে প্রতারণার অভিযোগ। ধুমধুমার বাটিকা বৈশী গ্রাম পঞ্চায়েতের মধ্যে অভিযোগ, গত কয়েকদিন আগে পঞ্চায়েতের অল মেম্বার গ্রুপ সহ কয়েকটি গ্রুপের বালিকা বৈশী গ্রাম পঞ্চায়েতে প্রধান ও পঞ্চায়েত সমিতির এক সদস্যা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানান, সকল মেম্বারকে জানানো হচ্ছে বিউটি পার্লার ও সেলাইয়ের ট্রেনিং নিয়ে একটি মিটিং ডাকা হয়েছে। যে সমস্ত মহিলারা এই ট্রেনিং নিতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আপনারা পঞ্চায়েত লজে উপস্থিত থাকবেন এবং এই কোর্স করতে ভর্তি বাবদ 500 টাকা করে দিতে হবে। এরপরে মামুন ব্যানার্জি নামে এক মহিলা বর্ধমান থেকে আসে এবং গোষ্ঠীর 8 জন মহিলার কাছ থেকে 500 টাকা করে দিয়ে এই বিউটিশিয়ান কোর্সে ভর্তি করান। এরপরেই শুরু হয় পঞ্চায়েতের নিজস্ব লজে বিউটিশিয়ানের কোর্সের কাজ। সময় মতো সকলে বিউটিশিয়ান কোর্সের জন্য উপস্থিত হন এবং তা শেখাতে শুরু করেন ওই মহিলা। বিবাদ বাধে এরপরেই দেখা যায় মেমারি চাচাই এলাকার থেকে প্রায় 14 থেকে 15 জন মহিলা এসে উপস্থিত হয় এই লজে। গন্ডগোল বাঁধে। এরপরেই সকলে অভিযোগ করে কি জানাচ্ছেন শুনে নেব। আমরা দলিবাজার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁচাই গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামে একদিন হঠাৎ আমাদের যে পুরনো স্বয়ংবর গোষ্ঠীর যে সঙ্গে দিদি ছিলেন, তিনি আপাতত কাজ স্টপ আছে, উনি কাজ ছেড়ে দিয়েছেন। ওনার মারফতে একদিন খবর দেয় আমাদের গোষ্ঠীর মেয়েদেরকে যে গোষ্ঠীর থেকে ট্রেনিং দেওয়া হবে, কিছু ট্রেনিংয়ের জন্য আমি যোগাযোগ করতে চাই। সেই মতো খবর পেয়ে আমরা সব গোষ্ঠীর মেয়েদের অ্যারেঞ্জ করে আমরা একটা জায়গায় বসেছিলাম। এবার সেখানে গিয়ে বললেন যে এরকম সমস্ত কিছু কথা বললেন যে ফ্রি কোর্স হয়, আমার এক জায়গায় ফ্রি কোর্সও চলে বা আমি পয়সার বিনিময়ে আমি কোর্স করাই, তা একটা কোর্সের পিছনে 500 টাকা করে নেব।
আর আধার কার্ড, ফটো, পরবর্তীকালে যেগুলো ডকুমেন্টস লাগবে বা কার কতটা শিক্ষাগত যোগ্যতা সেই সার্টিফিকেটগুলো আমাদের কাছে জমা করতে হবে। কেননা তোমাদের কিছু ফর্মালিটি থাকবে যেগুলো আমরা সরকারি স্ট্যাম্প দিয়ে আমরা সার্টিফিকেটগুলো দেবো। এবার তার মধ্যে নার্সিংও ছিল, আপনার সেলাই ট্রেনিং ছিল আর বিউটিশিয়ানের কোর্স ছিল। তা সেলাই ট্রেনিংটাই যখন আমরা বললাম যে এক এক করে যে কী কাজে কী হবে, তখন উনি বললেন যে সেলাই ট্রেনিংটা নিলে আমি পরবর্তীকালে তোমাদেরকে কাজ দেব, তোমরা সেই কাজ আমার আন্ডারে করবে, কারখানা দিয়ে দেবো, হেন তেন সব বললেন। বিউটিশিয়ান করলে আমি যেগুলো ভালো শিখবে তাদেরকে ট্রেনার হিসেবে তুলে নেবো, এগুলোও বললেন। এবার নার্সিংয়ের যখন আমরা জিজ্ঞাসা করলাম, কেন আমার ঘরে মেয়ে আছে, আরও আমাদের দিদিদের মেয়ে আছে, তারাও তো করতে পারে, বলে হ্যাঁ নার্সিং ট্রেনিংটা তোমরা করতে পারো, কিন্তু জব পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার, পরবর্তী দায়িত্ব আমাদের নয়। জবটা উনি পাইয়ে দেবেন বলেছেন? হ্যাঁ, জবটা পাইয়ে দেবো সরকারি স্ট্যাম্প সহ, এবং সরকারি প্রতিষ্ঠানে যদি নাও হয় আমি প্রাইভেটগুলোতেও আমি করে দেবো। সেই মতো অবস্থায় আমরা ঠিক আছে করবো। এবার আমরা কেউ রাজি ছিলাম, কেউ ছিলাম না। এবার যে মতো সবাই বলছে যে গোষ্ঠীর মেয়েদের যখন ট্রেনিং হচ্ছে তাহলে আমরা শিখতে চাই, তো শিখতে চাই বলে তাহলে ডকুমেন্টস নিয়ে পরের দিন একটা ডেট দিলেন যে পরের দিন তোমরা বেলা 11টায় এসো, 11টা থেকে 5টা পর্যন্ত থাকবো। তারপরের দিন সেই মতো অবস্থা আমরা গেছি, কেউ কেউ ডকুমেন্টস জমা দিয়েছি, কেউ কেউ ফোনে পাঠিয়েছে ওনাকে, যার সঙ্গে যেমন ছিল, কেউ আনেনি। এবার ওই ডকুমেন্টসগুলো নেওয়া। দেখুন, এটা সম্বন্ধে আমি কিছু জানতাম না। তো আমার এমনিতেও লজেতে আমার কনস্ট্রাকশন একটা চলছে অলরেডি, তো আমি একদমই জানতাম না বিষয়টা যে ওর ট্রেনিং ওখানে কিছু করাচ্ছি। তারপরে যখন কোনো সমস্যা হয় তখন আমাকে ওখান থেকে কিছুজন ফোন করেন যে এরকম একটা সমস্যা হয়েছে বা এরকম একটা ট্রেনিং কিছু একটা চলছে। তখন আমি ওনাদেরকে বললাম ওই মহিলাটাকে ধরে এখানে নিয়ে আসুন। উনি এখানে নিয়ে আসেন, রীতিমতন নিয়ে আসার পরে যেটা জানা যায় যে এর আগে নাকি ওই পঞ্চায়েতে গিয়ে নাকি ফ্রড করেছেন। তো সেই সমস্ত তথ্য নিয়ে আমরা জানার পর থানাতেও আমরা ইনফর্ম করে দেওয়া হয়, সেখান থেকে লোক আসা হয়। তো ওনার কাছ থেকে অনেক কিছু জানা যায় যে আমাদের এখান থেকে নাকি উনি 8টা মতন মহিলা কালেক্ট করেছেন। তো আমরা যেটা ওনার কাছে ওনাকে যেটা বলা হয়েছে যে ওই কালেক্ট করা পয়সাটা ওনাদের ফিরিয়ে দিতে হবে, ওনাদের ডকুমেন্টস ফিরিয়ে দিতে হবে, এখানে কোনো রকম ফ্রড করা চলবে না। উনি এর আগে আমার কাছে একদিন এসেছিলেন, উনি আমাকে বলেছিলেন উনি সেলাইয়ের বা বিউটিশিয়ানের ট্রেনিং দিতে চাইছেন। তো সেখানে আমি একই কথা বলেছিলাম, বা আমার সেক্রেটারিকেও আমি ডেকে নিয়ে এসেছিলাম, আর ওনাকে একই কথা বলা হয়েছিল যে আপনি প্রথমে আপনার প্রুফ দিন যে আপনি লিগেল ভাবে কাজটা করবেন বা আপনি ফ্রড নন। সেক্ষেত্রে আপনি একটা ভিডিওতে একটা চিঠি করুন বা ভিডিও থেকে আমার যেন মেল করে আমাকে এখানে ভিডিও থেকে, আর হচ্ছে আপনি থানা থেকে একটা নো অবজেকশন নিয়ে আসুন। তারপরে এখানে আমরা সাথে মানে আমাদের পঞ্চায়েতে একটা এগ্রিমেন্ট করবেন, তারপরে আপনি কাজ করবেন। তার আগে কিন্তু আমাদের অফিসে কোনো রকম কাজ করতে দেওয়া যাবে না। সেই মানে এই পর্যন্ত ওনার সাথে আমার কথা হয়। আর ওনাকে এটাও বলা হয়েছিল, যেটা উনি এখন মানে অবজেকশন তুলছেন, যে আমরা নাকি টাকা চেয়েছি বা আমাদের ভাড়া হিসেবে যেটা 1000 টাকা বলা হয়েছে, সেটা কারণ আমাদের হচ্ছে লজ এমনিতে 7,500 টাকা করে ভাড়া নেওয়া হয়। তো সেই সূত্রে আমি ওনাদের করে দেখে বলে দেওয়া হলো যে আমাদের মানে ভ্যালুয়েশন করে যেটা দেখা গেল যে মাসে মোটামুটি একটা 1000 টাকা ওনার রেট হচ্ছে। সেটাই ওনাকে বলা হলো যে আপনি যদি ওখানে ট্রেনিং করান কিন্তু আমাকে মাসে এই ভাড়াটা দিতে হবে। এটাই জাস্ট ওনার সাথে কথা, কিন্তু তার একটা শর্ত আছে, উনি আগে লিগেল আগে প্রুফ করবেন, তারপরে আমাদের এটা লজটা এগ্রিমেন্ট করে ওনাকে দেওয়া হবে। আপনার সঙ্গে কি পঞ্চায়েতের সঙ্গে কি ওনার কোনো এগ্রিমেন্ট হয়েছিল? না না, আমার সাথে কোনো রকম না এগ্রিমেন্ট হয়েছে না। কিভাবে তাহলে ম্যাডাম লজের ভিতরে আমি সেটা কোনো রকম বলতেই পারছি না, কারণ ওখানে আমার এমনিতে অলরেডি কাজ চলছে, অফিস আমার এমনিতেই খোলা আছে। হ্যাঁ অবশ্যই, এটা ইলিগাল ভাবেই উনি ঢুকেছেন, আমার সাথে কোনো রকম উনি পারমিশন নিয়ে ঢোকেননি। তো বর্তমানে তো আমাদের পঞ্চায়েতের মধ্যেও তো একটা বিক্ষোভ দেখলাম, বাইরের মহিলা এসেছে। হ্যাঁ অবশ্যই। আপনারা কোথাও সরকারিভাবে কি স্টেপ নিচ্ছেন? আমরা সরকারিভাবে বলতে ওনাকে আমরা তো গায়ে হাত তুলতে পারি না ওনার, উনি একটা মহিলা। আর যাই হোক, আমি যেটা করবো আমি সরকারি মানে আইনত ব্যবস্থাটাই নেবো। আমি এখানে থানাকে জানানো হয়েছে, আমাদের ফাঁড়ির অফিসারও উনি আসছেন, তো ওনারা যেটা ব্যবস্থা করবেন সেটাতেই আমি এগিয়ে আছি। মানে অ্যাকচুয়ালি পঞ্চায়েতকে না জানিয়ে এটা করা হচ্ছে? অবশ্যই পঞ্চায়েতকে না জানিয়েই করা হয়েছে। আপনার নামটা কোন পোস্টে আছে? আমি মালা বেগম, আমি বাটিকা বলছি প্রধান। কাছ থেকে কি অভিযোগটা কি, মানে কি ঘটনাটা কি? আমার ঘটনা যেটা হচ্ছে, আমার বর্ধমানে বাড়ি আছে, গুলাবাগ থেকে আমি আসছি। আমি এদের একটা পঞ্চায়েত ছিল চাচাইয়ে, সেলাই এবং বিউটিশিয়ানের একটা সেন্টার করেছিলাম, ঠিক আছে, এবং আমি এদেরকে অ্যাডমিশনও করিয়েছিলাম এবং আমি ক্লাসটা কন্টিনিউ করাতেও চাইছিলাম। বাট ওখানে আমার বেশ কিছু প্রবলেম হয়, মেবি ওখানে আমি ক্লাস করাতে পারিনি। আমি পরবর্তী সময় আমার অনেক জায়গাতে এখানে এই পঞ্চায়েতে কাজ চলছে চাচাই থেকে। আজকে ওরা আমার কাছে বইচি গ্রাম যেটা আছে এই পঞ্চায়েতে এসেছে,
এবং আসার পর এদের বক্তব্য হচ্ছে আমরা ক্লাসটা করবো না। আমরা ডেফিনেটলি ক্লাস না করতেই পারো। তো এদের বলার বক্তব্য হচ্ছে ওরা 500 টাকা দিয়ে আমাকে অ্যাডমিশন হয়েছে, এক্ষুনি আমাদের টাকা এবং ডকুমেন্টটা রিটার্ন করে দাও। আমি বললাম এক্ষুনি তো আমি ব্যাগে তো আজকে এখানে ক্লাস করাতে এসেছি, আমি তো ডকুমেন্ট পেপার নিয়ে ঘুরে বেড়াচ্ছি না। তোমরা করতে চাও না, 7টা মেয়ে আর কত টাকা, আমি রিটার্ন করে দিতে এগিয়ে আছি। আমার বলার বক্তব্য জাস্ট আমাকে যেন একটু সময় দেয়, মানে আজকের দিনটা আমাকে সময় দিন। কাল আমার আগের পঞ্চায়েতে সিমলাতে ক্লাস আছে, আমি টাকা ওদের ডকুমেন্ট রিটার্ন করে দেবো, ওরা ছেড়ে দেবে। এই পঞ্চায়েতে যদি বলে না করবো না, এদেরটাও আমি দিয়ে দেবো, আমার সাথে ক্লিয়ার হয়ে যাবে এবং আমার সাথে ওরা যে পেয়ে গেল ডকুমেন্ট পেপার ওকে করে দেবে। এটা আমার বলার বক্তব্য। আপনার গভর্নমেন্ট রেজিস্টার আছে? হ্যাঁ, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করি, সোসাইটি রেজিস্ট্রেশন 1961 অ্যাক্ট ওয়াইজ পদ্মার কোর্ট থেকে যেটা হয় সেই সোসাইটি অ্যাক্ট আমার কাছে আছে। রেজিস্ট্রেশন করেই আমি সেলাই আর বিউটিশিয়ান শেখাচ্ছি। আপনি যে পঞ্চায়েতগুলোতে এই ধরনের ট্রেনিং গুলো দিচ্ছেন, অথরাইজ কে, মানে সরকার, রাজ্য সরকার থেকে অথরাইজ নেওয়া আছে আপনার? না, আমার যেমন সরকারি আমি সোসাইটি রেজিস্ট্রেশন করিয়েছি এবং আমি নিজে সেলাই এবং বিউটিশিয়ানটা এক্সপার্ট, আমি শিখেছি, আমার সার্টিফিকেট আছে, আমি ট্রেনার আছি। আপনাকে এই যে পঞ্চায়েতগুলোতে পারমিশন দেয় কারা? পঞ্চায়েতে আমি এসে ম্যাডামকে বললাম আপনি যদি আমাকে একটা প্লেস দেন আমি তার বিনিময়ে আপনাকে রুম রেন্ট দেবো, ঘর ভাড়া দেবো, আর আমি একবার গ্রুপের মেয়েদের সাথে বসবো আলোচনায়, ওরা যদি করতে চায় আমার কাছে করবে, না করতে চায় না করবে। তো বললো ঠিক আছে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করুন। আমি একটা মিটিং অ্যারেঞ্জ করলাম। হ্যাঁ, ডেফিনেটলি মেয়েরা এলো। মেয়েদের আসার পর থেকে আমার এই পঞ্চায়েত চাচাই থেকে খুব একটা হয়নি, মাত্র 8টি মেয়ে আমার ভর্তি হয়েছে। 500 টাকা নিলে 4000 টাকা হয়, এটাই ভর্তি হয়েছে। এবার এখন চাচাই যেহেতু ঝামেলাটা হয়েছে, এই পঞ্চায়েতে বলছে আমরা করবো না, করো না। এবার আমার ধরুন আমার কোটা থাকে আমি 30টি মেয়ে নিই, 30টি মেয়ে মান্থলি আমি 200 টাকা করে নিই। 200 টাকা করে নিলে আমি 6000 টাকা পাই। 6000 টাকাতে আমাকে একটা রুম ভাড়া দিতে হয়। যেমন এই পঞ্চায়েতে, এই যে পঞ্চায়েতে আসছেন, পঞ্চায়েতের রুম ভাড়াটা দেওয়া হয়। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। শিবের ডমরু বাজালেন, রুদ্রাভিষেক করলেন হিনমটরে। দিলীপ ঘোষকে দেখা গেল স্বমহিমায়। দিলীপ ঘোষ ফ্যাক্টর কিনা সেটা আপনারা বলবেন। রুদ্রাভিষেক করছেন নিউটাউনে। বিহারে দুষ্কৃতীরা ধরা পড়া নিয়ে আজ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি নেতাদের আশ্রিত দুষ্কৃতীরা। এটা বিজেপির একদম অন্ধ ধর্ম আচরণ। এভাবে দোকানদানি বন্ধ করে দেওয়া যায় না। মাছ মাংস বিক্রি করা মানে শ্রাবণ মাসে বিক্রি করে দেওয়া বন্ধ করে দেওয়া যায় না। এ আবার কি হচ্ছে? গোটা দেশে এমন একটা অরাজকতার সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী আর বিজেপি। গোটা দেশে একদম মানে ধর্মকে ভিত্তি করে যেভাবে হিন্দু ধর্মের মানুষদের প্রতিও অত্যাচার করছে, এ ভাবাই যায় না। এ নরেন্দ্র মোদী যতদিন থাকবে ততদিন এই সমস্ত হবে। বিজেপি একটা অসভ্য বর্বরের দল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন তৃণমূল পার্টিটাই টেরোরিস্ট আর সমাজ বিরোধীদের। কোন টেরোরিস্ট বিজেপির সঙ্গে আছে প্রমাণ করতে পারবে কি? কিন্তু প্রমাণ করে দেব ওনার ডান দিকে বাঁ দিকে সবসময় বিরোধীরা আছে। হিনমটর বিল্লা চৌরাস্তায় মহারুদ্রাভিষেক যোগ্য হয়, সেখানেই আমন্ত্রিত ছিলেন দিলীপ ঘোষ। जाना नहीं है ना, बीजेपी शासित राज्य में क्यों जाएंगे? मेलेच्छों को वहाँ घुसने का अनुमति नहीं है। ये देश भगवान का देश है। 10 बार भगवान अवतरित हुए हैं। हर कण कण में शंकर है। तो इसलिए जो श्रावण महीना होता है, अब पूरा देश में एक भक्ति का वातावरण है, लोग उपवास कर रहे हैं, जा रहे हैं। तो किसी ने अगर मना किया कि 1 महीना आप ऐसा करिए कि शाकाहारी भोजन करिए, करना चाहिए। कल्याण बनर्जी का हिम्मत है, रोज रमजान महीना में बांग्लादेश पाकिस्तान में जाके एक थोड़ा सा पानी ले ले, तो हिम्मत नहीं है। तो इसलिए जिसको रुचि है वहाँ मत जाए, अपने घर में खाए ना मांस मछली, कौन मना कर रहा है? कुछ भी कुत्ता बिल्ली खाए, हमें कोई आपत्ति नहीं है। लेकिन इस समाज जो भगवान को पूजता है सात्विक रूप से, वो इस देश में उसको मानना पड़ेगा। दिलीप घोष बड़ो फैक्टर 21 जुलाई आगे কেন সব জায়গা হচ্ছে কি মনে হচ্ছে আপনার? কি দিলীপ ঘোষ বড় ফ্যাক্টর? হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।